চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দলীয় দায়িত্বে না থাকলেও আমি রাজনীতি থেকে দূরে নেই। দল যে মুহূর্তে যে দায়িত্ব দিবে তার জন্য প্রস্তুত আছি। সোশ্যাল মিডিয়াতে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, রাজনীতির প্রতিটা কর্মসূচিতে বলেন, আমি রাজনীতিতে নাই সেটা কি বোঝা যায়? হ্যাঁ, আমার কোনো পদ পদবি নাই, আমার নাম তো আছে বক্কর, এটাই এনাফ। দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির দুঃসময়ের এই নেতার সাক্ষাৎকারের শেষ পর্বে থাকছে রাজনীতির নানান দিক। শুরুতে ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে দীর্ঘদিনের পথ চলার কথা জানতে চাইলে তিনি বলেন, আমাদের দুজনের মধ্যে খুবই সমঝোতা ছিল। রাজনৈতিক ক্ষেত্রে বোঝাপড়াটা বেশ ভালো ছিল। কে কার সাথে বা কে কার রাজনীতি করে সেটা আমরা দেখতাম না, আমরা দেখতাম কে রাজপথে আছে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে উনি কখনো আমার সঙ্গে দ্বিমত করেন নাই। উনি আমাকে বিনা বাধায় কাজ করবার সুযোগ দিয়েছেন। আমার সাথে একটা বিষয়ে ওনার সবসময় ঐক্যমত ছিল, যেটা হচ্ছে একটা কমিটি গঠন করার প্রক্রিয়ায় আমরা দেখতাম আমি একমত ছিলাম যে কে আমার সাথে আছে কে আমার সাথে নাই, বা কে ওনার সাথে আছে ওনার সাথে নাই, এটা আমরা দুজন দেখতাম না। আমরা দেখতাম কে রাজপথে আছে, কে কাজ করছে, কাকে দিয়ে সংগঠন শক্তিশালী হবে, দুর্দিনে কে থাকবে, সে বিষয়টা আমরা সবচেয়ে চিন্তা ভাবনা করতাম। এবং উনি দল করার ক্ষেত্রে, সাংগঠনিক কার্যক্রম করার ক্ষেত্রে উনি কখনো আমার সাথে দ্বিমত পোষণ করে নাই। উনি নির্বিঘ্নে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি ওনার সকল কাজে কখনো বাধার সৃষ্টি করি নাই। এইটা অনর্থক আমরা কেন গ্রুপিং করব? দীর্ঘ রাজনৈতিক পথ চলার স্মৃতিচারণ করে তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে একদিন নির্দেশনা ছিল রাতে মিছিল করার। সেদিন সবে বরাত ছিল, মিছিল বের করে আমাকে ফিরে যেতে হয়। সেই মিছিলে পুলিশ বাধা দিলে অনেক নেতাকর্মী আহত হন। তাদের দেখতে হাসপাতালে গেলে ডাক্তার শাহাদাতকে ঘেরাও করে পুলিশ গ্রেপ্তার করে। একদিন সবে বরাত ছিল, আমাদেরকে বলছে যে আজকে রাস্তায় মিছিলই করতে হবে। তো আমাকে শাহাদাত ভাই বলছিল যে দেখেন আজকে সবে বরাত করা যাবে কিনা। আমি বললাম তো ভাই এখন বলতেছে কি করবেন। তখন আমি ওনাকে অনেকটা বাধ্য করছি যে মিছিল চলেন করেন। উনিও বলতেছে আর কি করবেন, করি চলেন। তো আমরা মিছিল করেছি। আমি এদিক 3 তলার মাথা থেকে মিছিল নিয়ে রাজপথে পুলিশের কোনো পারমিশন ছাড়া চলে গিয়েছি। প্রায় 3-4 হাজার মানুষ ছিল। ওই দিক থেকে আলমাসের সামনে থেকে উনি আসছিল, দুইজনে আসছিলাম। তো সেদিন আমার শাশুড়িও মারা গিয়েছিল। তখন আসরের পর আমার শাশুড়ির জানাজা, আমার আপন শাশুড়ি। তখন আমি কি করেছি, আমি মিছিল নিয়ে, পুলিশ তো কিছু করতে পারতেছে না, অনেক লোক। ওই দিক থেকে শাহাদাত ভাই আসতেছে, এদিক থেকে আমি মিছিল তাড়াতাড়ি যাবার জন্য, আমি জানাজায় যাবার জন্য আমি বক্তব্য রেখে চলে গিয়েছি। তখন শাহাদাত ভাই এসে পৌঁছাইছে আর কি। এর পরবর্তী পর্যায়ে পুলিশ যখন আমাদের মিছিলের ওপর গুলিবর্ষণ শুরু করে, তখন অনেক বিশাল ঘটনা, এখানে ভাঙচুর, অগ্নিসংযোগ, এবং আমাদের অনেক ছেলে গুলিবিদ্ধ হয়। তখন আমি জানাজায় ছিলাম। শাহাদাত ভাই আবার ওই ছেলেগুলোকে হাসপাতালে আমাকে ফোন করেছে যে আপনি তাড়াতাড়ি হাসপাতালে আছেন। উনি গুলিবিদ্ধ, রবার বুলেট বিদ্ধ ছেলেদেরকে দেখতেছিল একজন ডাক্তার হিসেবে এবং সভাপতি হিসেবে। ওই অবস্থায় ওনাকে ওই হাসপাতাল থেকে ঘেরাও করে নিয়ে যায় আর কি। জুলাই আন্দোলনের কথা জানতে চাইলে তিনি বলেন, জুলাই আন্দোলনে সব জায়গায় আমি গিয়েছি। এই সময় অনেক ছেলে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্র দলের ওয়াসিম আকরাম মারা যান। লাশ আনতে হাসপাতালে গেলে আমি আর ডাক্তার শাহাদাত, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা চলে আসে। তারা যদি ওই দিন আমাদের পেত, গুলি করে দিত। অনেক ছেলে গুলিবিদ্ধ হয়ে গিয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরে ওয়াসিম মারা গিয়েছে। সেদিন ওয়াসিম মারা যাওয়ার পরে ওইদিকে অবস্থা খুব উত্তপ্ত ছিল। তখন অনেক আমাদের গুলিবিদ্ধ ছেলে কর্মী, এখানে ইভেন অনেক ছাত্রীও ছিল 2-1 জন গুলিবিদ্ধ। তখন হাসপাতালে কেউ যাচ্ছে না, ওয়াসিমের লাশ আনার জন্য কেউ যাচ্ছে না। তখন আমাদেরকে কেন্দ্র থেকে বলা হলো যে মানে ওয়াসিমের লাশটা নিতে পারে কিনা। হ্যাঁ, আমরা খসরু ভাই, আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, যে আমরা লাশটা কোনো রকম নিয়ে ওনার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে পারি কিনা চেষ্টা করার জন্য। তখন আমি এবং ডাক্তার শাহাদাত সাহেব ইয়েতে গিয়েছিলাম হাসপাতালে। দেখলাম যে সব নিচে পড়া আমাদের লোক, ছেলেরা। ইন দি মিন টাইম আমরা শুনতে পাচ্ছি যে বিশিষ্ট ক্যাডাররা, চিহ্নিত ক্যাডার যারা আছে, তারা সবাই অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে এখানে ইয়েতে ঢুকতেছে। কোথায়? স্লোগান দিয়ে দিয়ে ঢুকতেছে, বিএনপির গুন্ডারা, হুঁশিয়ার সাবধান। তখন আমাদের হাসপাতালের ডাক্তাররা আমাকে শাহাদাত ভাইকে বললো যে আপনারা একটু এখান থেকে সরে গেলে ভালো হবে, এখানে ওরা খুব অস্ত্র সজ্জিত হয়ে আছে, এখানে একটা খারাপ ঘটনা ঘটবে।
তখন আমরা আরেক দরজা দিয়ে বেরিয়ে চলে আসছিলাম। এটা একটা কঠিন সময় আসলে, সত্যি সত্যি যদি আমাদেরকে দুইজনকে যদি পেত তাহলে তারা তখন গুলি করে দিত। কিন্তু জাতীয় নির্বাচনে তার ভূমিকা জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেও মনোনয়ন নিয়েছিলাম, দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। তারেক রহমানের নির্দেশনা মেনে আমি এই আসনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। আমি নিজেও আবার নমিনেশন নিয়েছিলাম, নমিনেশন ফর্ম কিনেছিলাম, কিন্তু আমি সাবমিট করি নাই। আমার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি করি নাই। এবং আমার নেতা তারুণের প্রতীক, তখন আমাদের চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের আমি নির্দেশনা আমি মেনে আমি এই ৯ আসনের চিফ কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছি এবং এখানে পুরো নির্বাচনের দায়িত্ব নিয়েছি। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দল গোছানো কতটা জরুরি জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় নির্বাচন কঠিন, চুলচেরা বিশ্লেষণ করতে হয়, মহানগর এবং জেলার কমিটিগুলো দিয়ে দেয়া দরকার। এসব নির্বাচনে কমিটির খুব ভালো ভূমিকা রাখতে হয়। আমি মনে করি স্থানীয় নির্বাচনগুলো খুব কঠিন, এগুলোতে চুলচেরা বিশ্লেষণ করতে হয় এবং নেতাকর্মীদের মানে যারা এলাকার প্রতিনিধি, বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর যারা হবেন, এটা খুব কঠিন নির্বাচন। সুতরাং ওই নির্বাচনগুলোতে কমিটির খুব ভালো ভূমিকা রাখতে হয় বিধায় আমি মনে করি এটা মহানগর এবং উত্তর দক্ষিণ এগুলা আরো সুসংগঠিত করা দরকার এবং কেন্দ্রে থেকে নিশ্চয়ই এই বিষয়ে পদক্ষেপ নেবে। বিরোধী দল হিসেবে জামায়াতের কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি মধ্যমপন্থী রাজনৈতিক দল, জামায়াত নিজেদেরকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেয়। তবে জামায়াতেরও জুলাই আন্দোলনের ভূমিকা আছে বলে তিনি দাবি করেন। কিন্তু আমরা একদিনের জন্য আত্মগোপনে যাইনি। কৌশলগত কারণে হোক, যে কোনো কারণে হোক, তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল, তাই তাদের অপকর্মের দায়ও নিতে হবে। তবে শক্তিশালী বিরোধী দল থাকা রাষ্ট্রের জন্য ভালো। বিএনপি হচ্ছে একটা মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, একটা জাতীয়তাবাদী শক্তি, সকল পেশার সকল শ্রেণীর মানুষকে নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল। তো জামাত তারা নিজেদেরকে ধর্মভিত্তিক রাজনৈতিক কথাই বলে। তো সুতরাং আমাদের দলের যে ম্যানিফেস্টো আর তাদের দলের ম্যানিফেস্টোতে অনেক ডিফারেন্স আছে। তো আন্দোলন সংগ্রামে এই যে জুলাই আন্দোলনে তাদেরও ভূমিকা ছিল, কিন্তু আমরা তো 16-17 বছরের আন্দোলনে একদিনও আমরা কোনো আত্মগোপনে যাই নাই, আমরা সবসময় ওপেন ছিলাম। তো আমরা তো দায়িত্ব পালন করেছি, কিন্তু আমাদের আমাদের জোটের কিছু শরিক সংগঠন আছে, জামাত আরও আছে, তারা কিন্তু কখনো কখনো আত্মগোপনে গিয়েছে, কখনো কখনো ওপেন ছিল, আবার কখনো কখনো কৌশলগত কারণে নিজেও বলেছে যে তারা ছাত্রলীগে যোগদান করেছিলেন, বলেছে। তো ছাত্রলীগে যদি কেউ যোগদান করে থাকে তাহলে ছাত্রলীগের অপকর্মের সাথেও তারা জড়িত ছিল না। তো আমাদের এরকম কোনো ইতিহাস নাই। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের সামনে রেখে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, তাদের কারণে তারা জনপ্রিয়তা হারিয়েছে। জনপ্রিয়তা হারানো থেকে তারা যদি শিক্ষা নিতে না পারে তাহলে তাদের ভবিষ্যৎ আরো কঠিন হবে। আন্দোলন তো তারা একলা করে নাই, কিন্তু তারা তো আমরা অস্বীকার করলে তো হবে না, তাদেরকে তো আমরা সামনে রেখেই আন্দোলনটা করেছি, আমরা তো কখনো অস্বীকার করছি না। কিন্তু এরপর খুব যত না তারা জনপ্রিয় ছিল, খুব দ্রুত সেই জনপ্রিয়তা তাদের কারণে তারা হারিয়েছে। জনপ্রিয়তা হারানোর মধ্য দিয়ে যে শিক্ষাটা নেওয়া দরকার, সেই শিক্ষাটা যদি তারা এখনো নিতে না পারে তাহলে তাদের ভবিষ্যৎ আরো কঠিন হবে। রাজনৈতিক সৌন্দর্য এবং শ্রদ্ধাবোধের রাজনীতি ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান বিরোধী দল কিভাবে সম্মান করেছেন তার রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তার প্রমাণ পাওয়া যায়। 100% ফিরে এসেছে। সেটা আমাদের নেতা তারুণের প্রতীক তারেক রহমানের বিভিন্ন কার্যকলাপ, ওনার যে ভূমিকা, ওনার যে রাজনৈতিক দূরদর্শন, এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। উনি বিরোধী দলকে কিভাবে সম্মান করছেন। নির্বাচনে জয়লাভ করার পর ছোট হোক বড় হোক সকল নেতার ঘরে ঘরে উনি গিয়েছেন, নিজে থেকে গিয়েছেন, ঈদের সময় শুভেচ্ছা বিনিময় করছেন এবং ওনাদের প্রত্যেকটা বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং ওনাদের কোনো বক্তব্য যদি থাকে, ভালো বক্তব্য থাকে, সেটা উনি গ্রহণ করছেন এবং আমরা একে অপরের সাথে কথা বলছি, যাচ্ছি। এই যে এটা ছিল না দীর্ঘ 16-17 বছর। আমরা তো একটা জিনিস, ইভেন অনেক জানাজাও তো পড়তে পারিনি আত্মীয় স্বজনের, আওয়ামী লীগের কারণে পারছি আমরা। ঈদের নামাজও আমাদেরকে লুকিয়ে লুকিয়ে পড়তে হয়েছে। এটা তো বাস্তব, এই বাস্তবতা থেকে তো বেরিয়ে এসেছি। আমরা কেন লড়াই করেছি? আমরা লড়াই করেছি আমাদের কথা বলার স্বাধীনতার জন্য,
সংবাদপত্রের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য এবং ভোটের অধিকারের জন্য। তো আমরা এই কথা বলার স্বাধীনতা যাতে কখনো হারিয়ে না যায়। বলুক, আমার বিরোধিতা করতে পারে, আমার বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে স্বাধীনভাবে দিতে পারবে, সেটা গঠনমূলক এবং সত্য হতে হবে। এটাই হচ্ছে বাস্তব। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।